আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2019 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভিটির নাম ইউসি হারফিলার আদাক। কথায় আছে যেমন কর্ম তেমন ফল, আর আমরা এটাও শুনে থাকি কিছু কর্মের ফল এই দুনিয়াতেই ভোগ করতে হয়। এই দুনিয়াতে কতখানি ভোগ করতে হবে তা তো যিনি সৃষ্টি করেছেন তিনিই অবগত, আর শাস্তিটাও যে তিনি নিজেই দিবেন। কিন্তু সমস্যাটা তখন হয় যখন কেউ সৃষ্টিকর্তার উপর নির্ভরশীল না হয়ে নিজেই প্রতিশোধ নিতে মরিয়া হয়ে কালো জাদুর পথ বেছে নেয়। বলছিলাম তুরস্কের একটি হরর সত্য ঘটনার কথা, যেখানে একজন মা তার একমাত্র ছেলের সাথে হওয়া অবিচার সহ্য করতে না পেরে আশ্রয় নেয় কালো জাদুর ছায়াতলে। কালো জাদুর মাধ্যমে সে তার ছেলের কারেন্ট জিনকে বশ করে আর তার ছেলের সাথে হওয়া অবিচারের বদলা নিতে শুরু করে। সে একদম হুঁশ হারিয়ে ফেলে যে তার ছেলের উপরে হওয়া অবিচারের বদলা নিতে নিতে সে অনেক নিরীহ মানুষের প্রাণ নিয়ে নিচ্ছে। এই ভয়ঙ্কর কালো জাদুর শেষ কোথায় হয়েছিল? এই ছেলেটি প্যারালাইজ কিভাবে হলো? এর পেছনের কাহিনী কি? কারা রয়েছে? ঘটনা শেষেই বা কি হলো তা জানতে হলে দেখতে হবে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি। তাহলে চলুন ঘুরে আসা যাক তুরস্কের এক সত্য ভৌতিক ঘটনা থেকে। তো ঘটনার শুরুতেই আমরা চারজন ছেলে মেয়েকে দেখতে পাই। এই ছেলেটির নাম হচ্ছে সালা, আর এটা হচ্ছে তার বন্ধু মেতিন। এটা সালার প্রেমিকা শারমিন, আর এটা হচ্ছে মেতিনের গার্লফ্রেন্ড আরজু। তারা মূলত একটা জঙ্গলে সময় কাটাতে গিয়েছে। এদিকে আমরা দেখতে পাই সালা আর মেতিন তারা জঙ্গলের ভেতরে ঢুকছিল শিকার করার জন্য, আর তাদের গার্লফ্রেন্ডরা ঘরে বসে কথা বলছিল। আরজ সেখানে শারমিনের হাত দেখছিল আর বলছিল সে কিছু কিছু ভবিষ্যৎ বলে দিতে পারে হাত দেখে। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম সালা আর মেতিন যখন শিকার করতে বের হয় তখন হঠাৎ করে সালার বন্দুক থেকে একটা গুলি বের হয়ে যায়। সে বুঝে ওঠার আগেই সেখানে মেতিন তাকে বলছিল, কি করছো সালা? এভাবে কিন্তু যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তোমার আরো ভালো করে বন্দুক চালানো শেখা উচিত। তখন তারা দুইজন দুই দিকে চলে যায় শিকার করার জন্য, আর আমরা দেখতে পাই মেতিন একটা কিছু পেয়েছে শিকার করার জন্য, আর সেটার দিকে সে বন্দুক তাক করে রেখেছে। এরপর এখানে কি হয় তা আমাদের কিছুই দেখানো হয় না, আমাদেরকে দেখানো হয় আরো 5 মাস পরের দৃশ্য। তো আমরা দেখতে পাই একটি বাড়ির ভেতরে একটি ঘরের মধ্যে সালা হুইল চেয়ারে বসে রয়েছে, আর সামনে একটা মহিলা কিছু পুতুলের মধ্যে শারমিন, আরজু আর মেতিনের ছবি লাগাচ্ছে। এটা দেখে আমরা বুঝতে পারি যে এই মহিলাটি ওদের উপরে কালো জাদুর মতো কিছু একটা করার চেষ্টা করছে। সম্পর্কে এই মহিলাটি সালার আপন মা, আর সে কেন কালো জাদু করছে তা এখনই জানা যাবে। এদিকে দেখতে পাচ্ছিলাম শারমিন আর মেতিনকে, তারা একসঙ্গে ছিল, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। শারমিন ছিল সালার প্রেমিকা, সে মেতিনের সাথে কি করছে? মেতিনের গার্লফ্রেন্ড আরজু কোথায় তাহলে? এদিকে আমরা আরজুকে দেখতে পাই একটা মেয়ের সাথে। সেই মেয়েকে সে বলছিল মেতিন এখন তাকে আর ভালোবাসে না, মেতিন এখন শারমিনকে ভালোবাসে। কিছুদিন পর তাদের বিয়ে, কিন্তু তারা এখন থেকেই একসাথে থাকে। এখানেই বোঝা যাচ্ছে এই 5 মাসে অনেক কিছুই বদলে গিয়েছে। আসলে 5 মাস আগে তারা জঙ্গলে শিকার করতে যাওয়ার পর সেখানে অ্যাক্সিডেন্টলি সালার শরীরে গুলি লাগে, যে কারণে সে প্যারালাইজড হয়ে যায়। সে চলাফেরা করতে পারে না, সারাদিন শুয়ে থাকতে হয় তাকে। এই কারণেই মূলত শারমিন মেতিনের কাছে চলে গিয়েছে। কেই বা থাকতে চাইবে এমন শারীরিক রোগীর সাথে? এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম সালার মা সালার কাছে বসে কান্নাকাটি করছিল আর বলছিল, দেখেছো তোমার বন্ধু বান্ধবীরা কতটা বেঈমান, তোমার এরকম অবস্থা হওয়ার 5 মাসও কাটেনি, কিন্তু তোমার গার্লফ্রেন্ড তোমার বেস্ট ফ্রেন্ড মেতিনকে বিয়ে করতে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? তারা এতটা বেঈমান কিভাবে হতে পারে? সে সালার হাত ধরে আর বলে, তোমার এই অবস্থা করার জন্য অবশ্যই কোনো না কোনোভাবে তারা দায়ী। আমি জানি না সেখানে কি হয়েছিল সেই দিন, কিন্তু আমি তাদের শাস্তি দিবই, তুমি দেখে নিও। আসলে যদিও সালা প্যারালাইজড, কিন্তু সে সব শুনতে পারত এবং বুঝতে পারত, শুধু কথাই বলতে পারত না, কারণ আমরা এসব কথা শোনার পর তার চোখের মধ্যে পানি দেখতে পাচ্ছিলাম। এরপর আমরা দেখতে পাই তার মা আবার তার বন্ধু মেতিন আর তার প্রেমিকা শারমিন সহ আরজু ছবি লাগানো পুতুল দিয়ে কিছু একটা করার চেষ্টা করছিল। সালা সেখানে দেখছিল তার মা আজব আজব সব মন্ত্র জপ করে যাচ্ছিল। তো যাই হোক, খুব ভয়ানক কিছু একটা হতে চলেছে তা তো বোঝাই যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাই মেতিন শারমিনকে নিয়ে একটা
একটা হরর সিনেমা দেখছিল। তখনই সেখানে তার কাছে একটা কল আসে। কলটা করেছিল তার অফিসের একজন কর্মকর্তা। সেখান থেকে তাকে বলা হয় কাজের সাইডের মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছে, তাকে সেখানে যেতে হবে। সে জিজ্ঞেস করে সমস্যাটা কি, কিন্তু ওই পাশ থেকে কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দেওয়া হয়। সে তখন তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই আর্য ঘুমের ঔষধ খাচ্ছে, মানে তার রাতে ঘুম হতো না। অন্যদিকে গাড়ি নিয়ে কাজের সাইডে পৌঁছেছে মেতিন। বৃষ্টি পড়ছিল। গাড়ি থেকে নেমে সে সেই ওয়ার্কারকে কল দেয়, যে তাকে কল দিয়ে সেখানে আসতে বলেছিল। কিন্তু আজব বিষয় হচ্ছে সেই ওয়ার্কারটি বলে সে তো মেতিনকে কল দেয়নি। মেতিন তখন অবাক হয়ে যায়। সে বলে তুমি কি এত রাতে আমার সাথে মজা করছো? সেই ওয়ার্কারটি তখন বলে সত্যি সে তাকে কল করেনি। মেতিন আরো অবাক হয়ে যায়, কারণ এই নাম্বার থেকেই তো কল এসেছিল। ঠিক তখনই পাশে থাকা বিল্ডিং থেকে কারো একটা চিৎকার শুনতে পায় মেতিন। অন্ধকার থাকায় হাতে একটা টর্চ নিয়ে সে বিল্ডিং এর ভেতরে ঢুকে যায়। শব্দটি মনে হয় উপর থেকে আসছিল। সে উপরে উঠছিল। সেখানে কিছু অদ্ভুত শব্দ পেয়ে ভয় পেয়ে যাচ্ছিল সে। তাও মেতিন সে রুমগুলো খুঁজে দেখছিল কেউ কি কোনো বিপদে পড়েছে কিনা। তখন পাশের একটা রুমে ঢুকতেই সে দেখতে পায় বালু দিয়ে যেন কেউ কিছু একটা ঢেকে রেখেছে। তখনই সে বুঝতে পারে সে বালুর ভেতরে রয়েছে একটা কফিন, আর সেটার ভেতর থেকে জীবিত কেউ একজন তাকে বলছে কফিনটা খুলতে। এতে মেতিন প্রচন্ড ভয় পাচ্ছিল। তখন সে মনে করে তার সাহায্য করা উচিত। ভেতরে থাকা কেউ সাহায্য চাইছিল। সে বালুগুলো সরাতে শুরু করে। বালুগুলো সরিয়ে যখন সে কফিনটা ওপেন করে সে ভয়ে ছিটকে পড়ে যায়, কারণ কফিনের ভেতরে ছিল এক ভয়ঙ্কর চেহারার সালা। পুরো মুখে লেগেছিল পচা রক্ত মাংস। বোঝাই যাচ্ছিল শরীর যেন পচে গিয়েছে। তার কি অদ্ভুত ভয়ঙ্কর চাহনি। এটা দেখে মেতিন খুবই ভয় পেয়ে যায় এবং সালার সাথে সে একটা বৃদ্ধ লোককেও দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। তখনই তার পাশ থেকে সালার মা আসে। তার চেহারাটাও ছিল খুবই ভয়ানক। সে মেতিনকে বলছিল চিনতে পারছো তাকে? সে অনেকদিন ধরে এভাবে মৃত লাশের মতো পড়ে রয়েছে। মেতিন তখন প্রচন্ড ভয় পাচ্ছিল। সে সহ্য করতে পারছিল না এসব। তখন হঠাৎ করেই আবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। সেই দিন রাতে আর্য তার নিজের ঘরে বসে বই পড়ছিল। তখনই কে যেন দরজার মধ্যে নক করে। সে ধীরে ধীরে এগিয়ে যায় এবং দরজার ছিদ্রের মধ্যে চোখ দিয়ে সে দেখতে পায় সালা আর তার মা এখানে দাঁড়িয়ে রয়েছে। তারা তখন চলে যাচ্ছিল। মহিলাটি বলছিল চলো এখান থেকে। সে হয়তো দরজা খুলবে না। সেও স্বার্থপর। আর্য যখন তাদের কথা কান পেতে শুনছিল, সে আবার যখন দরজার ছিদ্র দিয়ে চোখ রাখে তখনই সে দেখতে পায় তারা দুজন দরজার একদমই সামনে লেগে দাঁড়িয়ে রয়েছে। এটা হঠাৎ করেই দেখে আর্য খুবই ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর সে দরজা খোলে। তখন সেখানে কেউই ছিল না। এতে সে অবাক হয়ে যায়। সে যখন দরজা বন্ধ করে ওপাশে ফিরে তখন সে দেখতে পায় হুইল চেয়ারে বসে রয়েছে ভয়ঙ্কর অভয়পে সালা, যার চোখ দেখতে খুবই ভয়ানক লাগছিল আর চাহনি যেন গায়ের শিহরণ জাগিয়ে দেওয়ার মতো। ঠিক তখনই তার পেছন থেকে সালার মা ভয়ানক রূপে তাকে বলছিল চিনতে পারছো তাকে? তোমাদের কারণেই তার আজ এই অবস্থা। এর পরিণাম তোমাদের ভোগ করতেই হবে। সেখানে খুব ভয়ানক ভাবে সালা চিৎকার করছিল। তখন এক ঝটকাতেই পরিবেশটা আবার ঠিক হয়ে যায়। তো সেই দিন রাতে আমরা দেখতে পাই শারমিন ঘরে বসে রয়েছে আর সে কিছু ছবি দেখছিল। ঠিক তখনই বাইরে থেকে অদ্ভুতভাবে মেতিন তাকে ডাকছিল। সে বিছানা থেকে উঠে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। সেখানে তার চোখ যায় সামনের দেয়ালে থাকা একটা অদ্ভুত পেইন্টিং এর ওপরে, যেটার মধ্যে ছোট ছোট মার্বেল লাগানো ছিল। হঠাৎ করে সেখান থেকে এমনিতে একটা মার্বেল খুলে পড়ে যায়। সে হাত দিয়ে আরেকটা মার্বেল ধরতেই সেটাও খুলে পড়ে যায়। সে যখন তার সাইডে দেখে সে ঠিক থাকতে পারে না। প্রচন্ড ভয়ে চিৎকার করে ওঠে। সেখানেও এসেছিল সে ভয়ানক অভয়ব সালা, যার চেহারা ছিল বিভৎস রকমের। সেটা তাকে বলছিল তুমি কেন আমাকে ছেড়ে চলে গিয়েছ? কেন তুমি আমাকে ধোকা দিয়েছ? এতে শারমিন চিৎকার করতে শুরু করে। সে এত বেশি ভয় পেয়ে যায় যে সে এক চিৎকারে ঘুম থেকে উঠে যায়। অর্থাৎ এটা একটা স্বপ্ন ছিল। এই স্বপ্নের কথা শারমিন মেতিনকে বলে। সে বলে সে স্বপ্নে সালাকে দেখেছে। তার মনে হচ্ছে সালা তাকে ক্ষমা করবে না। মেতিনের সাথে হয়তো সম্পর্কে জড়ানো তার উচিত হয়নি। তখন আমরা দেখতে পাই মেতিন সেখানে খুবই ইমোশনাল হয়ে যায় আর বলে তুমি কি আমাকে ভালোবাসো না? এতে
শারমিন বলে, ভালোবাসি বলেই তো তোমার কাছে এসেছি সালাকে ছেড়ে। এদিকে আমরা দেখতে পাই একটা বদ্ধ রুমে সালার মা সে পুতুলগুলোর কাছে গিয়ে কথা বলছিল, যে পুতুলগুলোর মুখে সালার বন্ধু আর প্রেমিকার ছবি লাগানো ছিল। সেই পুতুলগুলো সে ঝুলিয়ে রেখেছিল। সেখানে সে বলছিল, আমার ছেলের সাথে অবিচার করার জন্য তোমাদের প্রত্যেককেই ভয়ানক থেকে ভয়ানক শাস্তি পেতে হবে। তোমাদেরকে আমি শান্তিতে বাঁচতে দিব না। তো সেই দিন সকালবেলা দরজায় কলিং বেল বাজতেই শারমিন দরজা খোলার পর সেখানে মেতিনের আগের গার্লফ্রেন্ড আরজু আসে। শারমিন সাথে সাথে দরজা লাগিয়ে দিতে চায়, কিন্তু আরজু আটকায় আর বলে, তুমি কিভাবে আমার সুখ নষ্ট করতে পারো? এটা তুমি একদমই ঠিক করনি। আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে শারমিন বলছিল, তুমি এখানে কেন এসেছো? মেতিন তো তোমাকে আর ভালোবাসে না, সে আমাকে ভালোবাসে, তাই আমাকেই বিয়ে করবে। তোমাকে যেন এই বাড়ির আশেপাশেও আমি না দেখতে পাই। এখন এটা বলতেই আরজু অনেক রেগে যায় আর শারমিনের মুখে থুতু মেরে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম অসুস্থ সালার কাছে দুইজন মহিলা বসে কোরআন তেলাওয়াত করছিল। তখন সেখানে সালার মা আসে আর তাদেরকে চলে যেতে বলে। সে সেখানে একটা ট্যাপ রেকর্ডার চালিয়ে দেয়, যেখান থেকে খুব অদ্ভুত রকমের শব্দ হচ্ছিল আর সালার মা কিছু একটা মন্ত্র পড়ছিল আর সালার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। এতে করে আমরা বুঝতে পারি সালার একদমই ভালো লাগছিল না। তো সেদিন সন্ধ্যার সময় যখন আরজু তার নিজের বাড়িতে ফিরে আসে, তখন তার চোখ যায় পাখির খাঁচার মধ্যে। সে দেখতে পায় তার শখের পাখিটা সেখানে নেই। সে অস্থির হয়ে যায়। সে তার মাকে গিয়ে বলে তার পাখিটা খাঁচার মধ্যে নেই, কোথায় গিয়েছে? সে তো ঠিকই খাঁচার দরজা লাগিয়ে গিয়েছিল। তখন সে দেখতে পারে পেছন দিয়ে পাখিটা উড়ে যাচ্ছে আর পাখিটা উঠতে উঠতে স্টোর রুমের ভেতরে যায়। আরজু সেখানে গিয়ে খুঁজতে শুরু করে। স্টোর রুমে কোনো লাইট না থাকায় সে ভালো করে দেখতে পাচ্ছিল না। সেখানে সে লাইট জ্বালানোর পর তার পেছনে আমরা কেউ একজনকে দেখতে পারি, যে কিনা খুবই ভয়ানক ছিল। সে পিছনে ফিরেও কাউকে দেখতে পায় না। সে ভাবে হয়তো সামনে থাকা কাঠের বক্সের নিচে পাখিটা গিয়েছে। সেখানে সে হাত বাড়ায়। সে অনুভব করে কিছু একটা যেন তার হাতে লেগেছে। সেটা সে বের করে, কিন্তু সেটা পাখি ছিল না। সে তখন তার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে আর আবারও সেখানে মাথা ঢোকায়। সেখানে সে ভয়ানক অবয়ব সালাকে দেখে খুবই ভয় পেয়ে যায়। সেটা তার হাত ধরে তাকে বলছিল, সবশেষে তুমিও আমাকে ভুলে গেলে। আমি মনে করেছিলাম তুমি অন্তত ভালো, কিন্তু একবারও আমার খবর নিতে আসলে না। সে চিৎকার দিতেই সেটা তার হাত ছেড়ে দেয়। তার মাথা কাঠের নিচ থেকে বের করার পর সে দেখতে পারে তার পেছনে তার মা দাঁড়িয়ে রয়েছে আর বলছে, তুমি কি অন্ধ হয়ে গিয়েছো? পাখিটা তো খাঁচার ভেতরেই ছিল। এখন এটা দেখে সে খুবই অবাক হয়ে যায়। আর এই সব ঘটনা কি কারণে ঘটছে তা তো বুঝতেই পারছেন। এসব কিছু হচ্ছে সালার মায়ের জন্য, কারণ সে তাদের উপর ভয়ঙ্কর কালো জাদু করছিল। সেদিন রাতে আমরা দেখতে পাই শারমিন যখন ঘুমিয়ে পড়েছে, তখন মেতিন সেখান থেকে উঠে বাহিরে কোথাও যেন একটা চলে যাচ্ছিল। তখনই বাইরের ওপাশে সুইমিং পুলের কাছ থেকে কিছু একটা অদ্ভুত শব্দ শুনতে পায় সে যখন ধীরে ধীরে সেখানে এগিয়ে যায়, সেখানে বাগানের কাছে যেতেই কিছু একটা পেছন থেকে তাকে ধাক্কা দেয় আর সে সেখানে ধাক্কা খেয়ে পড়ে যায় মাটিতে। তার একটা হাত পুরোপুরি ঢুকে যায় মাটির নিচে। সেটা সে কোনোভাবেই বের করতে পারছিল না। তার যখন চোখ সামনে পড়ে, তখন সে দেখতে পায় সামনে রয়েছে অদ্ভুত ভয়ঙ্কর অবয়বের মতো দেখতে শারমিন। সে সম্পূর্ণ উল্টো হয়েছিল। সেটা ভয়ঙ্কর ভাবে তার দিকে এগিয়ে আসছিল। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। একদিকে তো তার হাত ফেসে আছে মাটির নিচে, অন্যদিকে সে ভয়ানক জিনিসটা তার দিকে এগিয়ে আসছে। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। সেটা তখন একদম তার সামনে চলে আসে আর সেটা ভয়ানক কণ্ঠে বলছিল, তুমি কেন আরজুকে রেখে আমার সাথে থাকতে শুরু করেছ? সালা এই বিষয়ে অনেক কষ্ট পেয়েছে। তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। তখন হঠাৎ করেই আচমকা সব ঠিক হয়ে যায়। তার সামনে থেকে সে ভয়ানক শারমিনের অবয়বটা চলে যায়। সে তার হাত মাটি থেকে সহজেই বের করে ফেলে। এদিকে হঠাৎ করেই ঘুম ভেঙে যায় শারমিনের। সে তার আশেপাশে চেয়ে দেখে ওখানে মিতিন নেই। বাইরে থেকে যেন কিসের একটা শব্দ আসছিল। মনে হচ্ছিল তাদের ঘরের উপরে যেন কিছু একটা হচ্ছে। সে তখন বিছানা থেকে উঠে সেই শব্দটা শুনে খুবই ভয় পাচ্ছিল। সে যখন পা বাড়াতে যাবে, তখন একটা ভয়ানক হাত তার পা ধরতে চায়, কিন্তু ধরতে পারে না। সে তার পাটি
সরিয়ে নেয়। সে খুবই আটকে ওঠে। এদিকে শব্দটা ধীরে ধীরে তীব্র হচ্ছিল। সে সহ্য করতে না পেরে তার কান ধরে ফেলে, তাও কাজ হচ্ছিল না। সে যখন তার পা আরেকটু বাড়ায়, সেখানে একটা ভয়ঙ্কর হাত তার পাটা ধরতে চায়। সে আবারও তার পা সরিয়ে নেয়। সে যখন সেখান থেকে পালাতে যাবে, দ্বিতীয় পা ফেলার আগেই তার পায়ের নিচে এসে পড়ে সালার ভয়ানক চেহারার অবয়ব। এটা দেখে সে সেখানেই পড়ে যায় আর ভয়ে নিজেকে সামলাতে চেষ্টা করে। সে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। তখন সেখানে মেতিন আসে, কিন্তু মেতিনকে দেখেও সে খুবই ভয় পাচ্ছিল। এক কথায় সে আর কাউকেই বিশ্বাস করতে পারছিল না। মানে আর্য সহ তাদের জীবনও খুব দুর্বিষহ হয়ে উঠেছিল। শান্তি একদমই চলে গিয়েছিল তাদের জীবন থেকে। কালো জাদু কতটা ভয়ানক হতে পারে, যদিও এটা থেকে আরো ভয়ানক কিছু হতে চলেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম এত বেশি বেশি ভয় দেখিয়েও তাদের অশান্তিতে রেখেও সালার মা ক্ষান্ত হয় না। সে তাদের বাড়িতে একটা কবিরাজকে নিয়ে আসে, যেন সে আরো ভয়ঙ্কর কালো জাদু শিখতে পারে আর প্রতিশোধ নিতে পারে। এই কবিরাজ তাকে বলছিল, তুমি সবকিছু ভেবে নিয়েছো তো? তুমি যে জাদু শিখতে চাইছো এটা কোনো সাধারণ জাদু নয়, এটা করা খুবই কঠিন। তুমি যদি এই জাদু ঠিকঠাক মতো করতে না পারো, তাহলে তোমার উল্টো অনেক খারাপ হয়ে যাবে। আর এই জাদুটা করতে হলে কিন্তু অবশ্যই তোমাকে শয়তানের কাছে কাউকে বলি দিতে হবে। আর এটা যদি তুমি করতে পারো, তাহলে এই কালো জাদুর ফল তোমার ছেলে সালা ভোগ করতে পারবে। এসব শুনে কিছু না ভেবেই সালার মা রাজি হয়ে যায়। আর সেই কবিরাজকে সে অনেকগুলো টাকা দেয় সে ভয়ানক কালো জাদু শিখিয়ে দেওয়ার জন্য। সেই কবিরাজটি একটা কালো জাদুর বই বের করে আর সালার মাকে এসব শিখিয়ে দিতে শুরু করে। এখন আপনাদেরকে আমি ক্লিয়ার করি যে সে মূলত কি কালো জাদু শিখতে চাইছে। আপনারা আগে থেকেই জানেন যে সালা তার বন্ধু মেতিনের সাথে শিকার করতে যাওয়ার পর থেকেই হঠাৎ করে কোনো এক কারণে বডির নিচ থেকে সে প্যারালাইজড হয়ে গিয়েছে আজ প্রায় 6 মাস। অর্থাৎ ডক্টর তাকে বলে দিয়েছে সে কখনো আর বিয়ে করতে পারবে না। সে শারীরিকভাবে ফিট না, তাই তার মা সেই কালো জাদু শিখছে। সেই কালো জাদু করা হলে তার ছেলে প্যারালাইজড হওয়া সত্ত্বেও অন্য মেয়ের সাথে হওয়া শারীরিক সুখ নিতে পারবে। কিন্তু এটা যে মেয়ের সাথে করা হবে, সেই মেয়েটি আর বেঁচে থাকবে না, সে মারা যাবে। এদিকে আমরা দেখতে পাই সালার মা তার কাজ শুরু করে দিয়েছে। অর্থাৎ সে বাইরে গিয়ে একটা গরিব মেয়েকে তার বাড়িতে কাজের অফার দিয়ে তার বাড়িতে নিয়ে আসে কাজ করার জন্য। সে সেই মেয়েকে একটা চা বানিয়ে দেয়, যেটার ভেতরে কিছু একটা মেশাইছে। আর সেই চাটা খাওয়ার পর সে মেয়েটা অজ্ঞান হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই শারমিন এক্সারসাইজ করার জন্য জিমে গিয়েছে। জিম করে সে যখন তার কাপড়গুলো নিতে তার নিজস্ব বাক্সটি খুলতে যায়, সে সেখানে পাসওয়ার্ড ঠিকই দিচ্ছিল, কিন্তু কাজ হচ্ছিল না কোনো। তখন হঠাৎ করে তার পেছন থেকে একটা বল পড়ে যায়। সে সেই বলের দিকে তাকায়। যখনই সে সামনের দিকে ফিরে, সে খুবই ভয় পেয়ে যায়। তার সামনে ভেসে ওঠে একটা ভয়ানক অভয়পের মুখ। অবশ্য নিমিষেই সব স্বাভাবিক হয়ে গিয়েছিল। তো সে বাড়িতে ফেরার পরও তার সাথে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে থাকে। এদিকে আমরা দেখতে পাই সেই বেহুশ হয়ে যাওয়া মেয়েটাকে হুইল চেয়ারের সাথে বসিয়ে সালার মা একটা বদ্ধরুমে নিয়ে যায়। মেয়েটিকে সাদা কাপড় পরিয়ে দেওয়া হয়। সেখানে সালাকেও সেই মেয়ের মুখোমুখি বসিয়ে দেওয়া হয়। সেই মেয়ের 2 হাত বেঁধে মেয়েটির জিহ্বা থেকে কিছু দড়ি লাগিয়ে অপর পাশে সেই দড়িগুলো সালার জিহ্বায় বেঁধে দেওয়া হয়। সেই মেয়েটির কাঁধে সালার মা কিছু একটা নকশা আঁকতে থাকে, সাথে কালো জাদুর মন্ত্র উচ্চারণ করতে থাকে। আর ঠিক তখনই সালা আর সেই মেয়েটি ভয়ঙ্কর ভাবে কাঁপতে থাকে। সালার মা মন্ত্র উচ্চারণ করতেই থাকে। হঠাৎ করে সেখানে থাকা সব আলো নিভে যায়, কেবলমাত্র জ্বলেছিল মোমবাতিগুলো। সালার মা তখন মেয়েটাকে চেক করতে যায় আর সে বুঝতে পারে মেয়েটি মারা গিয়েছে। অর্থাৎ সালাকে শারীরিক মেলামেশার স্বাদ পাইয়ে দিতে সক্ষম হয়েছে তার মা। এদিকে আমরা দেখতে পাই আর্য তার স্বপ্নে খুব ভয়ঙ্কর দৃশ্য দেখছিল, যেগুলো সহ্য করার মতো না। সে একদমই সহ্য করতে পারছিল না। অন্যদিকে মেতিন যেখানেই যাচ্ছিল, সেখানেই ভয়ঙ্কর ভাবে তার সামনে সালা হাজির হচ্ছিল। সে বাড়ি ফেরার পরও তার আশেপাশেই ছিল ভয়ঙ্কর সালা আর একটা বৃদ্ধ লোক। হয়তো আপনাদের মনে অনেক প্রশ্ন জাগছে যে এই বৃদ্ধ লোকটি আসলে কে। ঘটনার অনেক সময় আপনারা তাকে দেখতে পেয়েছেন। এই লোকটি কে তা আমরা খুব দ্রুতই জানতে পারবো। তো যাই হোক, আমরা সেদিন দেখতে পাচ্ছিলাম সালাকে দেখার জন্য আর্য তার বাড়ির সামনে গিয়েছে এবং সে বাড়ি ঢোকার পর দরজার সামনে ডাস্টবিনে সে তার ছবি দেখতে পায়। আমরা তো জানি যে এই ছবিগুলো কি কাজে ব্যবহার করা হয়েছে, কিন্তু
কিন্তু আরজু সেখানে কিছুই বুঝতে পারছিল না। সে কিছুই ভেবে পাচ্ছিল না যে তার ছবি এখানে কি করছে। তখনই দরজা খুলে সালার মা। দরজা খোলার পর তাকে ভেতরে ঢোকায়। তারা কথা বলতে থাকে। সেখানে সালার মা আরজুকে জিজ্ঞেস করছিল, মেতিন তোমাকে ছেড়ে শারমিনকে কেন বিয়ে করছে? আর আমি যতদূর জানি সে শারমিনকে বিয়ে করার আগেই তার সাথে থাকা শুরু করেছে। আরজু এসব বিষয়ে কথা বলতে চাইছিল না। আর আমরা বুঝতে পারছিলাম আরজু এখনো অনেক ভালোবাসে মেতিনকে। এদিকে আমরা দেখতে পাই খাবার পুরোটা শেষ না করেই মেতিন উঠে চলে আসছিল। তার মনে যে শান্তি নেই। সে চলে আসে সালার বাড়ির সামনে তাকে দেখার জন্য, কিন্তু সে বাড়িতে ঢুকতে পারে না। একটা আওয়াজ তাকে বলছিল, আমি তোমার জন্য অপেক্ষা করছি, তুমি আমার কাছে দ্রুত চলে এসো। আমি যেখানে প্যারালাইজ হয়েছিলাম তুমি সেখানেই আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এখন এটা শোনার পর মেতিন আর বাড়িতে ঢুকতেই পারে না। সে সেখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পাই সালার মা আরজুর জন্য একটা চা বানিয়ে এনেছে, যার মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছিল সে। তা তো আমরা বুঝতেই পারি। আরজু যখন সেটা খেতে চাচ্ছিল তখন সালার মুখ দেখে আমরা বুঝতে পারছিলাম সে কিছু একটা বলতে চাইছিল আরজুকে। মনে হয় এটাই বলতে চাইছিল যাতে সে চাটা না খায়, কিন্তু আরজু সেটা বুঝতে পারে না। চাটা সে খেয়ে ফেলে আর সাথে সাথেই সে অজ্ঞান হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই সালার মা তার বদ্ধরুমে গিয়ে 3টি পুতুলের মধ্যে আরজুর পুতুলটা আলাদা করে সরিয়ে রাখে। মেতিন আর শারমিনের পুতুল একসাথে রেখে দিয়ে একটা কাঠি ভেঙে মেতিনের পুতুলের গলায় ঢুকিয়ে দেয়। আর শারমিনের পুতুলের সামনে সে একটা লাঠি ভেঙে দেয়। আর এটা কেন করছে তা আমরা একটু পরেই বুঝতে পারবো। এদিকে আমরা দেখতে পাই শারমিন যখন বাড়িতে একা ছিল তখন দরজায় কলিং বেল বাজতেই সে এসে দরজা খুলে দেখতে পায় একটা মহিলা এসেছে। সেই মহিলাটি এসে দাবি করে সে মেতিনের আপনজন। শারমিন সেই মহিলাটির জন্য নাস্তা আনতে চায়, কিন্তু কোনো এক কারণে সে ফিরে এসে দেখতে পারে সেই মহিলাটি ঘরের মধ্যে এক জায়গায় বসে কিছু কাঠে আগুন ধরিয়ে দিয়েছে আর মন্ত্র পড়ছে, তার সাথে কাঠি ভাঙছে। সে যতবার কাঠি ভাঙছিল ততবার তার প্রভাব পড়ছিল শারমিনের ওপর। অর্থাৎ কাঠি ভাঙার সাথে সাথে শারমিনের শরীরের ভেতরের হাড়গুলো সব ভেঙে গুড়িয়ে যাচ্ছিল, কাঠের মতো ভেঙে যাচ্ছিল শারমিন। অবশেষে তার ভেতরে থাকা সব হাড়গুলো ভেঙে যাওয়ার পর সে বিভৎসভাবে মাটিতে লুটিয়ে পড়ে। অর্থাৎ সে একেবারে সেখানেই মারা যায়। আর এদিকে আমরা দেখতে পাই মেতিন সালার বাড়ি থেকে সরাসরি সে জঙ্গলে গিয়েছে, যেখানে সে তার প্রেমিকা আর সালার সাথে ঘুরতে এসেছিল। সেখানে যাওয়ার পর থেকেই তার মাথায় পুরনো কিছু কথা মনে আসতে থাকে, যে এখানে এসে তারা কি করেছিল। তখনই হঠাৎ করেই ধাক্কা মেরে সালার মা তাকে হুইল চেয়ারে বসিয়ে দেয় আর তাকে একটু সামনে নিয়ে যায়। সে সামনে গিয়ে দেখতে পায় একটা বৃদ্ধ লোক। সেখানে একটা বিছানায় শুয়ে রয়েছে সালা। তাকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল। আর সেই বৃদ্ধ লোকটি একটা দড়ি ছুরি দিয়ে কাটতে শুরু করে। সে যখন উপরে তাকায় যে কেন সে দড়ি কাটছে তখন সে খুবই ভয় পেয়ে যায়। উপরে ছিল একটা অনেক ওজনের কাছের অংশ, যার মধ্যে ছিল অনেক অনেক ধারালো কাঠ, যেটা একটা দড়ি দিয়ে আটকানো ছিল। আর সেটাই মূলত বৃদ্ধ লোকটি কাটছিল। সেটা কাটার পর তখনই সেটা উপরে পড়ে যায় মেতিনের। আর মেতিনের খুব ভয়ঙ্কর ভাবে মৃত্যু হয়। এদিকে আমরা দেখতে পারি সালার মা সালাকে আর আরজুকে সে বদ্ধঘরে নিয়ে গিয়ে সামনাসামনি বসায়। আর ঠিক আগের মেয়েটির মতোই আরজু জিহ্বা থেকে কিছু দড়ি নিয়ে সেটা সংযুক্ত করা হয় সালার জিহ্বার সাথে। আর ঠিক আগের মতোই আরজুর পিঠেও সেই মহিলাটি কালো জাদুর নকশা আঁকতে শুরু করে। আর তারপর সালার মা সেখানে মন্ত্র পড়তে শুরু করে। সালা সহ আরজু কাঁপতে শুরু করে ভয়ঙ্কর ভাবে। সালার মা মন্ত্র পড়তেই থাকে। আরজুর জান যখনই বের হয়ে যাবে ঠিক তখনই সালা এসে তার মাকে একটা কেচি দিয়ে আঘাত করে। আর এতে তার মা সেখানেই মারা যায়। অর্থাৎ সালা সুস্থ হয়ে যায়। সে বাঁচিয়ে নেয় আরজুকে, কিন্তু তখনও সে কথা বলতে পারছিল না। আমরা তার মুখ থেকেই শুনতে পারি বাকি ঘটনা। কিন্তু আরো 3 মাস পর সেখানে সেই জঙ্গলের রহস্য আমাদেরকে জানানো হয়। আমরা দেখতে পারি সে জঙ্গলে যখন তারা 2 বন্ধু শিকার করতে যায় তখন মেতিন কোনো একটা জন্তু দেখে আর তার বন্দুক তাক করে। সে গুলি করার পর সেই জন্তুটার কাছে যাওয়ার পর সে দেখতে পারে সেটা কোনো জন্তু ছিল না, সেটা ছিল একটা বৃদ্ধ লোক। এই কারণেই মূলত আমরা এই বৃদ্ধ লোকটিকে সবসময় দেখেছি সালার সাথে, যেখানে সে মেতিনকে ভয় দেখাতো। আর এই বৃদ্ধ লোকটি শুধুমাত্র মেতিনকেই ভয় দেখাতো, অন্য কাউকে নয়। তো যাই হোক, সেই লোকটিকে মেরে ফেলার পর সেখানে গিয়ে এই ঘটনাটি সালাও দেখে ফেলে। আর সে সাহায্যের জন্য কিছু মানুষকে কল দিতে চায়, কিন্তু সেখানে
মেতিন তাকে অনেকভাবে জোর করছিল সে যেন কাউকে কল না দেয়। কাউকে যদি জানানো হয় তাহলে মেতিনকে সবাই দোষারোপ করবে, শাস্তি দিবে। যদিও মেতিন এটা ইচ্ছে করে করেনি, কিন্তু সালা ছিল খুবই ভালো মন মানসিকতার একজন মানুষ। সে বলছিল, দেখো এটাতে তোমার কোনো দোষ নেই, তাই তোমার কিছুই হবে না। আমরা কিন্তু এখন সাহায্য চাওয়ার জন্য কয়েকজনকে ডাকতেই পারি। কিন্তু মেতিন অনেকবার জোরাজোরি করছিল কাউকে যেন ফোন না দেওয়া হয়। সালা যখন ফোন দিতেই যাবে জোর করে, মেতিন ভাবে সালা হয়তো দুর্নীতি করে পুলিশকে ফোন দিতে যাচ্ছে, তাই সে সালার দিকেও বন্দুক তাক করে। খারাপ পরিস্থিতিতে হঠাৎ করে তার থেকে গুলি চলে যায় আর সালা শরীরে গিয়ে লাগে। তারপর থেকেই আসলে মেতিন নাটক সাজায়। সে বাড়িতে গিয়ে বলে সালা গুলি চালাতে পারতো না, তাই নিজের ভুলেই নিজের উপর সে গুলি করেছে। যদিও এটা বিশ্বাস করেনি সালার মা, আর তাই তো সে প্রতিশোধ নেওয়ার জন্য কালো জাদুর আশ্রয় নিয়েছিল। আর সেটা কতটা ভয়ানকভাবে সে করেছে তা তো আমরা দেখতেই পারলাম। একটা বিষয় খেয়াল করেছেন, আমরা দেখেছিলাম শারমিনের পুতুলের সামনে সালার মা একটা কাঠি ভেঙেছিল। পরবর্তীতে কিন্তু কাঠি ভাঙার সাথে সাথে শারমিনও ভেঙে গিয়ে মারা গিয়েছে। আরেকটা কাঠি সে মেতিনের পুতুলের ভেতরে ঢুকিয়ে দিয়েছিল। মেতিনেরও কিন্তু সেভাবেই মৃত্যু হয়েছে। এখানে এই প্রক্রিয়াটাকে বলা হয় কালো জাদুর পুতুল, অর্থাৎ এটাকে অনেকে ভুডুডল হিসেবে বলে থাকে। আর এই ঘটনাতে মূলত আমরা যে ভয়ানক অবয়বগুলোকে দেখতে পাচ্ছিলাম সেগুলো ছিল তাদেরই কারিনজিন, যাদেরকে দিয়ে এসব করিয়েছে সালার মা। অন্যদিকে সালা ভালো মানুষ হওয়ার কারণে সে তার মায়ের অন্যায়কে প্রশ্রয় দেয়নি। এসব কর্মকাণ্ড শেষ করার জন্য সে তার মাকেই মেরে ফেলেছে, কারণ তার মা ভুলে গিয়েছিল কারো জীবন নিয়ে কোনোদিন কেউ সুখী হতে পারে না। তো ঘটনার শেষে আমাদেরকে একটা হাদিস দেখানো হয়, সেটার অর্থ হচ্ছে এমন, যদি আসমান ও জমিন অন্যায়ভাবে একজন মানব বান্দার রক্ত ঝরাতে অংশগ্রহণ করত, তাহলে সৃষ্টিকর্তা তাদের উভয়কেই জাহান্নামে নিক্ষেপ করতেন। তো যাই হোক, কাউকে জীবনে পাননি তাই তাকে কালো জাদু করে আনতে হবে, সেই ভুলটা করবেন না যেন। যে থাকার সে সারা জীবন এমনিতেই থেকে যায়, আর বাকিরা তো চলে যাওয়ার বাহানা খুঁজে বেড়ায়। তো এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।